আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 7। লেখনীতে ফারজানা মনি। পাশে থাকা অবয়বের দিকে তাকিয়ে আরিফের দৃষ্টি যেন থমকে গেছে। মুহূর্তে গতি হারিয়েছে হৃদস্পন্দন। মনের ভিতরের নিষিদ্ধ চাওয়াগুলো যেন এলোমেলো ছুটছে। এক মুহূর্তে যেন নিজের চোখকে আরিফের অবিশ্বাস্য লাগছে। তার মনে হচ্ছে তার পাশের অবয়বটি তার অতি কাছের, অতি চেনা কেউ। কিন্তু তার ভাবনার মানুষটি যে এ সময় এই রূপে এইখানে আসার কথা না। কে বলেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরিফ। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি বলে আরিফের দিকে ফিরে তাকালো মিম। এক মুহূর্তে যেন থমকে গেছে আরিফের হৃদস্পন্দন। বুকের ভেতরের ধুকপুকানি ক্রমশ বাড়ছে। কিছুটা মিনমিনিয়ে বলল, তুমি? মিম তাকিয়ে আছে আরিফের দিকে। কি স্বচ্ছ তার চোখের দৃষ্টি। আরিফের হঠাৎ করে মনে হলো আকাশের রূপালি চাঁদটা যেন নিচে নেমে এসেছে। চাঁদের মৃদু আকাশে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিম। তার খোলা চুলগুলো কোমর ছাড়িয়ে নিচ পর্যন্ত গড়িয়েছে, যা বাতাসে মৃদু মৃদু দুলছে। শাড়ির আঁচলটা এই মুহূর্তে অবাধ্যের ন্যায় উঠছে। কি মোহনীয় সেই দৃষ্টি। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই নারীর দিকে তাকালে আরিফ তার মনকে আর কিছুতেই আটকে রাখতে পারবে না। হারিয়ে যেতে ইচ্ছে করবে এই রমণীর মাঝে। হঠাৎই মৃদু ধাক্কায় কেঁপে উঠল আরিফ। দু কদম পেছনের দিকে সরে গেল। আকস্মিক ঘটনায় আরিফ হতভম্ব, নিস্তব্ধ। কি ঘটল এই মুহূর্তে তার সাথে? তাল সামলাতে না পেরে সাদের কার্নিশটি চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগেই মিমের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিম এখানে অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু আরিফের কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারল আবির তাকে এখনও ক্ষমা করতে পারেনি। সেই কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল মিম। নিজের ভয় জড়তাকে সাইডে রেখে আশ্রে পড়ল আরিফের শক্তপোক্ত ঢেউ খেলানো বুকে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। দুপুরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচণ্ড ভয়ের কারণে ভুল করে ফেলেছি। আপনাকে থাপ্পড় মারার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি প্লিজ রাগ করে থাকবেন না। আপনার এই অভিমান আমার নিঃশ্বাস থমকে দিচ্ছে বারংবার। কেঁদে কেঁদে একদমে পুরো কথাটা বলে থামল মিম। শরীরটা যেন তার কেঁপে কেঁপে ঝাঁকুনি দিয়ে উঠছে, যার প্রভাব বিস্তার করছে আরিফের অশান্ত মনে। কিছুক্ষণের মধ্যে ভিজে উঠেছে আবিদের টি শার্টের বুকের পাশটা। হঠাৎ করেই মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। আরিফ নিরন্তর নিথর দেহের ন্যায় দাঁড়িয়ে আছে। কথাটা শুনতেই যেন তার বুকটা কেঁপে উঠল। আস্তে আস্তে আওড়ালো, ওয়ান্স মোর। মিম, ভীষণ ভালোবাসি। আরিফ আবার বলল, এগেইন। এবার যেন তার অস্ত্রটাও কাঁপা কাঁপা শোনা যাচ্ছে। মিম এবার কিছুটা সাহসের সাথেই বলে উঠল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। প্লিজ, পরিস্থিতি যেমনই হোক কখনো আমাকে ছেড়ে যাবেন না। পরিস্থিতির কথাটা ভাবতেই মিমের বুকটা যেন ভয়ে দুরু দুরু কাঁপছে। আরও শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। এবার আরিফও সকল রাগ অভিমান বলে শক্ত করে বাহুডোরে আলিঙ্গন করল নিজের প্রেয়সীকে। আকাশের চাঁদের দিকে ফিরে তাকিয়ে আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অনেকগুলো দিন পর তার মনে বয়ে চলেছে প্রশান্তির হাওয়া। আকাশের চাঁদটা যেন আজ ভিন্ন উদ্দেশ্যে উদয় হয়েছে। চাঁদের যেন একান্ত অবিলাস আরিফ ও তার প্রেয়সীর ব্যাকুল প্রেমের সাক্ষী হওয়া। ঘড়ির কাঁটায় সকাল 10টা, কিন্তু মিম আর আইরিন এখনও ঘুমিয়ে। সচরাচর তারা এত ঘুমায় না কখনো। তাছাড়া খানবাড়ির একটা বহু পুরনো রীতি হলো বাড়ির সকল সদস্যরা ভোরে উঠে ফজরের নামাজ পড়বে। মিমও বাড়িতে প্রতিদিন ওঠে, কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসায় এবং গভীর রাতে সাদে আরিফের সাথে দেখা করতে যাওয়ায় মিম ও আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে যায়, যার ফলস্বরূপ সকালে এখন পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনার। মিম, এ মিম বলে দরজা ধাক্কাচ্ছে মেঘ, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মেঘের দরজা ধাক্কানো শুনে এবার বন্যা আর জান্নাতও এলো। বাইরের এত শোরগোল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম। উঠে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 10টা বাজে। মিম তো অবাকের চরম পর্যায়ে। আল্লাহ বলেই মিম হাঁ করে বসে আছে। হঠাৎ আবার বাইরে থেকে ডাক শোনা যাচ্ছে, আইরিন, এ আইরিন, ওঠ। এবার মিমও আইরিনকে ডাকতে শুরু করলো, কিন্তু আইরিন মিমের ডাকে কোনো রকম সাড়া না দিয়ে অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। মিম এবার রাগে আইরিনের গায়ে জোরে একটা চিমটি কাটল। আউচ বলে আইরিন লাফিয়ে উঠল।
মিমের হঠাৎ চিমটি এবং বাইরের দরজা ধাক্কানো শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। মিম দুষ্টুমি সুরে বলল, ডাকাত পড়েছে বাহিরে। ও মা গো, মিম আমায় বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার যে এখনো প্রেম, বিয়ে, সংসার, 2 হালি বাচ্চা জন্ম দেওয়া বাকি। মিম হতবাক চোখে তাকিয়ে থেকে আইরিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এই শখ মনে হয় এ জন্মে আর পূরণ হবে না। আইরিন ভয়ে ভয়ে বলল, কেন? ডাকাত কি আমাদের এখনই মেরে দিবে? মিম একটু রাগী কণ্ঠে বলল, না, তবে ডাকাত না মারলেও একটু পর বাড়ির লোকের মার খেয়ে অবশ্যই মরব। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কেলিয়ে বলল, যাহ দুষ্টু ভাবি, বাড়ির লোক আমাকে কেন মারবি? তারা তো আমাদের ভালোবাসে। বলে আইরিন আবার শুয়ে পড়ল। কিরে, তোরা কি এবার ঘুম থেকে উঠবি নাকি তোদের ভাইদের ডাকবো? মাহমুদা খানের কণ্ঠ এবার মিমের টনক নড়তেই মিম জোরে বলল, আসছি ফুপ্পি। বলে আইরিনকে আবারও ডাকলো। বলল, এই আইরিনের বাচ্চা, জলদি ওঠ, ভুলে গেছিস রাতের কথা? তোর বুদ্ধিতে তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ওঠ হারামি, এগুলো গোছাতে হবে, না হলে আজ আর রক্ষা নেই। মনে হচ্ছে পিঠের হাড় আর একটাও আস্ত থাকবে না। রাতে মিমকে পরিয়ে দেওয়া আইরিনের শাড়ি ব্লাউজগুলো এখনও রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। কথাটা মাথায় আসতেই আইরিন লাফিয়ে উঠে বসল। মিম, জলদি সব গোছা। বলেই আইরিন তাড়াহুড়ো করে গোছাতে থাকলো সব। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়োয় আলমারির চাবিটা যে কোথায় রেখেছে দুজনের একজনেরও মনে নেই। আলমারি ছাড়া এসব অন্য কোথাও তুলে রাখাও যাবে না। মিম আইরিন বাইরে বের হওয়ার পরই হয়তো জান্নাত এসে পুরো রুমটা গোছাবে। অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত। দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গোছা। এলোমেলো ছোটাছুটির দরুন মিমের সাথে আইরিনের মাথা খেলো জোরে এক ধাক্কা। মিম আ বলে চিৎকার দিয়ে উঠল। কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পেছনে চুলে লেগে থাকা চাবির গোছার দিকে। মধ্যরাতে রুমে ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে কোথাও তুলে রাখেনি। বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিল দুজন, যার ফলে এখন মিমের লম্বা এলোমেলো চুলে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে। আইরিন তাড়াহুড়ো করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কত চুল ছিল কে জানে। মিম তো একটু কাঁদো কাঁদো মুখে বলেই দিল, মাত্র 1 রাত হয়েছে ভাবি বানিয়েছিস, এখনই ভাবির চুল ধরে মারছিস? অবশেষে মিম আর আইরিন নাস্তার টেবিলে এসে বসল। কিরে, এতক্ষণ লাগলো রুম থেকে বের হতে? রাগী কণ্ঠে বলে উঠলেন মাহমুদা খান। আইরিন আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে আম্মু। মাহমুদা খান, থাক, তোকে আর মানে মানে করতে হবে না। কতক্ষণ থেকে সবাই বসে আছে তোদের অপেক্ষায়, এবার নাস্তা সেরে নে। আইরিন মিনমিনিয়ে বলল, মিম, আমরা এই যাত্রায় বেঁচে গেছি। মিম, কিরে, এমনিতেই এত লেট করে বের হলি, এখন আবার দুজন কি ফিসফিস করছিস? মিমের বরাবর সামনে চেয়ারে বসে বলে উঠল মেঘ। মিম, না আপু, কিছু না। এবার সকলেই খাওয়া শুরু করলো। তানভীর দেখে দেখে বন্যার প্রয়োজনীয় খাবার তার প্লেটে দিচ্ছে। পাশ থেকে আদি বলে উঠল, ভাইয়া, আমাকেও একটু দাও, আমিও তো বৌমনির মতো ছোট। আদির কথা শুনে সকলেই হেসে দিল। তানভীর কিছু না বলে আদির প্লেটেও খাবার তুলে দিল। মেঘ একটু খেয়েই বারবার আবিরকে বলছে সে আর খাবে না, কিন্তু আবির তো ছাড়ার পাত্র নয়। সে কিছুতেই মেঘকে পুরো খাবার শেষ না করে উঠতে দিবে না। জোর করে নানান কথা বলে খাওয়াচ্ছে মেঘকে। আসিফ, আরিফ, মিম, আইরিন তারা যার যার মতো খাচ্ছে। মাহমুদা খান ও জান্নাত সবাইকে নাস্তা পরিবেশন করছে। হঠাৎই মিমের কানে বাজলো এক অন্যরকম সুর। মিম হকচকিয়ে গেল। কি ম্যাডাম, ঘুম হয়েছে? মিম পাশে তাকিয়ে দেখল তার পাশের চেয়ারে আরিফ বসে আছে। আরিফকে দেখে মিম বিশাল এক চমক পেল। দুরু দুরু বুক নিয়ে মিম বুঝতে পারছে না খাবে নাকি উঠে যাবে, বা এই মুহূর্তে তার কি করা উচিত। কোনো কিছু বুঝতে না পেরে মিম উঠে যাওয়ার সিদ্ধান্তটাই নিল। কিন্তু আরিফ মনে হয় তা আগে থেকেই জানতো। আর জানবে নাই বা কেন, সে তো জানে তার মিম কতটা লাজুক। মিম যেই না উঠে যাবে ঠিক সেই সময়ে আরিফ টেবিলের নিচে দিয়ে মিমের হাতটি চেপে ধরল। মিম পড়ল আরবি পাকে। যে মানুষটা পাশে থাকলেই বুকের ধুকপুকানি বেড়ে যায়, সেই মানুষটি যদি তার হাত ধরে রাখে তাহলে মিম কিভাবে স্থির থাকবে? এত ভাবনার ভিতরে হঠাৎই খেয়াল করলো মাহমুদা খান তার প্লেটে আরও খাবার দিচ্ছে। মিম বাধা দিল, কিন্তু মাহমুদা খান কিছুই শুনল না। একদিকে মা খাবার দিচ্ছে আর অন্যদিকে ছেলে হাতের আঙুলের ভেতর আঙুল ঢুকিয়ে বসে আছে।
মিম পড়ল চরম বিপাকে। আরিফকে দেখে কেউ বুঝতেই পারবে না সে টেবিলের নিচে মিমকে এত জ্বালাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মিম আস্তে আস্তে বলল, ছাড়ুন, আমি উঠব। কিন্তু আরিফের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে না শোনার ভান করে খাবার খেয়ে যাচ্ছে। আরিনের খাবার খাওয়া শেষ হয় মিমের অন্য হাত ধরে টান দিয়ে পড়ল, কিরে, খাওয়া শেষ, বসে আছিস কেন? চল। এবার আরিফ মিমের হাতটি আলগা করে দিল। মিমও সুযোগের সদ্ব্যবহার করে ছুটে ত্যাগ করল ডাইনিং রুম। দুপুরে কড়া রোদকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ধরা দিল পড়ন্ত বিকেল। খানবাড়ির বাকি সদস্যরা দুপুরবেলা এসেছে। আলী আহমেদ খান একটু পরেই সবাইকে নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মাহমুদা খান অনেক করে বলল, ভাইজান, আজকের রাতটা আপনারা সবাই এখানে থেকে যান। কিন্তু আলী আহমেদ খান ও মোজাম্মেল খান কাজের বাহানায় থাকতে নারাজ। তারা মাহমুদা খানকে জানালো আর কিছুক্ষণের মধ্যেই সকলে রওনা হবে। আবির আলী আহমেদ খানের সামনে এসে বলল, আব্বু, তোমরা সবাইকে নিয়ে বাসায় যাও। আলী আহমেদ খান, কেন, তুমি কোথায় যাবে? আবির, আমি মেঘকে নিয়ে একটু নার্সিংহোমে যাব। আবিরের কথা শুনে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এগিয়ে আসলো। জানতে চাইলো মেঘের শরীর ঠিক আছে কিনা। মেঘ, আমি ঠিক আছি। পাশ থেকে আবির বলে উঠল, তোমরা এত টেনশন করো না প্লিজ, আমি ওকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করাতে যাব। ওর রক্তের গ্রুপটা জানা থাকা আমাদের প্রয়োজন। মোজাম্মেল খান, ঠিক আছে, তোমরা সাবধানে যেও, আমরাও আর কিছুক্ষণ পর বের হব। আবির মোজাম্মেল খানকে সম্মতি জানিয়ে মেঘের কাছে গিয়ে বলল রেডি হয়ে নিতে। মেঘ চলে গেল রেডি হতে। বন্যাও গেল মেঘের পিছু পিছু। আলী আহমেদ খান সকলের উদ্দেশ্যে বলে উঠল, তোমরাও যাও, সবাই রেডি হয়ে নাও। আবির মেঘ বের হওয়ার পর আমরাও বেরিয়ে যাব। এ কথা শুনে সকলেই নিজস্ব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য রুমের দিকে চলে গেল। রীতিমতো মিমও যাচ্ছিল আইরিনের রুমের দিকে। কিন্তু হঠাৎই মিমের এক হাত টান দিয়ে অন্য এক রুমে নিয়ে গেল কেউ। রুমের এত অন্ধকার পরিবেশ দেখে মিম ভয়ে যেই না চিৎকার দিবে, আরিফ মিমের মুখে এক হাত চেপে ধরে কানের সামনে এসে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আমি। আরিফের কণ্ঠ কর্ণঘরে পৌঁছাতেই মিম কিছুটা অবাক হয়ে গেল। আবছা আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। আরিফ এখনও মিমের মুখে হাত চেপে আছে। আরিফ স্পষ্টভাবে লক্ষ্য করছে যে মিমের ওষ্ঠদ্বয় তিত্তির করে কাঁপছে। আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছুঁয়ে বলল, শ্শ্, এভাবে কাঁপছো কেন? আমি কি তোমায় কিছু করেছি? মিম কাঁপাকাঁপির কারণে নিজেকে স্থির রাখতে পারছে না। নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামচে ধরল আরিফের শার্ট। আরিফ কিছুটা বাঁকা হাসল। আরিফ তো এটাই চায়, তার প্রিয়সী সর্বক্ষণ সকল কাজে তার ওপর ভরসা করুক। তার মনে যে এক সুখের মহাপ্রবল বইছে তা সে এই মেয়েকে কি করে বোঝাবে। আজ তো আরিফের ব্যাকুল হৃদয় শান্ত হওয়ার দিন। কি 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 করছেন? ছাড়ুন আমায়। মিমের কাপা কণ্ঠে ধ্যান ভাঙল আরিফের। আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো মিমের সারা মুখে যেন বিচরণ করছে। হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো। মিম ভয়ে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। আরিফ মিমের ললাটে একটা চুমু দিল। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জান। আই ক্যান নট থিঙ্ক উইদাউট ইউ। আই ক্যান নট লিভ উইদাউট ইউ। ট্রাস্ট মি, আই ক্যান হ্যান্ডেল এনি সলিউশন। জাস্ট হোল্ড মাই হ্যান্ড আনটিল মাই লাস্ট ব্রিথ। আই সে এগেইন, ইউ আর অনলি মেইন। আরিফের নেশাতুর কণ্ঠে এতগুলো গোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল। চোখ মিলল আরিফের চোখে। মিম এবার ভয়ার্থ কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, চলে যাচ্ছ? মিম, আরিফ, আবার কবে দেখা হবে? মিম, জানি না। আরিফ, বাড়িতে গেলে কি আর আমার কথা মনে থাকবে? মিমের সহজ স্বীকারোক্তি, জানি না। আরিফ এবার খানিকটা ভ্রু কুঁচকে বলল, তাহলে কি জানেন ম্যাডাম? মিম লজ্জায় মাথা নুইয়ে বলল, তাও জানি না। আরিফ বুকের বাঁ পাশে এক হাত রেখে খানিকটা ব্যথাতুর স্বরে বলল, ইস, আপনার কণ্ঠভাণ্ডারে কি জানি না ছাড়া আর কোনো শব্দ নেই? মিম কোনো কিছুই না বলে মাথা নুইয়ে রাখল। আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা ছোট ছোট চুলগুলোকে সরিয়ে দিল। আরিফের আলতো ছোঁয়ায় যেন মিম কেঁপে কেঁপে উঠছে। মিম, এই মিম, কোথায় তুই? বাইরে থেকে আইরিনের গলা ফাটানো শব্দ শুনে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে।
ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল, হাতে একটা মুঠোফোন ধরিয়ে দিয়ে বলল, এটা সযত্নে লুকিয়ে রাখবে, প্রতি রাতে আমায় কল করবে। বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে লেখাপড়ার জন্য আর সময় দিব না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে, তখন দেখব কোথায় পালাও। খাপছাড়া কথায় মিম কিছুটা হাঁসফাঁস করে উঠল। বাইরে থেকে আরিনের আবারও ডাক ভেসে আসায় এবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল। মিম ছুটে পালালো। সময় যাচ্ছে সময়ের গতিতে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর গোটা একটা দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। সময়ের কাঁটা তার নিজস্ব গতিতে চলছে। মেঘের এখন 7 মাস। পেটটা বেশ উঁচু হয়েছে। আবির তো মাঝে মাঝে মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে। আবিরের পাগলামো দেখে মেঘ শুধুই হাসে। এক এক সময় এক একটা খাবার নিয়ে আসে, এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলে, এ খাবার কিন্তু তোমার জন্য না। মেঘ যদি প্রশ্ন করে কার, আবির সুন্দর মসৃণ হেসে জবাব দেয়, আমার আহিয়ার। যদিও খাবারটা এখন তোমাকেই খেতে হবে, কারণ তোমার মধ্যেই তো আহিয়া খাবে। আবিরের এই অদ্ভুত পাগলামোগুলো বিগত কয়েক মাস ধরে মেঘ দেখে আসছে। বারবারই মুখে বলে সকল খাবার আহিয়ার, কিন্তু তা আবার যত্ন সহকারে মেঘকেই খাইয়ে দেয়। মেঘ তখন বাধা দিয়ে বলে, আমি খাবো না তোমার মেয়ের খাবার। আবির তখন আবারও হেসে জবাব দেয়, আমি তো তোমাকে খাওয়াচ্ছি না, তোমার মাধ্যমে আমার মামুনিকে খাওয়াচ্ছি। মেঘ তখন আবারও হতাশ চোখে আবিরের দিকে তাকায়। সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন মনের গভীর থেকে গভীরে ছুঁয়ে যাচ্ছে। রোজ রাত জেগে কথা হয় দুজনের। মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনে এসেও দেখা করে। আরিফ আজকাল চেষ্টা করছে বাবার ছোটোখাটো বিজনেসটাকে একটু বড় করার। বড় ভাই আসিফের কখনোই ব্যবসায় মনোযোগ ছিল না, তাই সে চাকরি জীবনটাকে বেছে নিয়েছে। কিন্তু আরিফ মূলত ব্যবসায় নিজের ক্যারিয়ারটাকে গোছাতে যায়। তাছাড়া মিমের জন্য যোগ্য হওয়াটাও অতি জরুরি। এদিকে বন্যা আর তানভীর খুব সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। সারাদিন পর অফিস থেকে এসে তানভীর যখন বন্যার হাসি মুখটা দেখে, তখন তার মনে হয় সারা রাজ্যের সুখ শান্তি যেন তার ঘরে উকি দিয়েছে। এই মেয়েটা তানভীরের সকল প্রশান্তির কারণ। তানভীর বন্যাকে ছেড়ে এক রাতও থাকতে নারাজ, তাই বন্যাও তেমন একটা বাপের বাড়ি যায় না। মাঝে মাঝে তানভীর বন্যাকে নিয়ে যায় এবং সাথে করে নিয়ে আসে। কিন্তু এত সুখ শান্তির মাঝেই হঠাৎ ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এলোমেলো করে দিল খানবাড়ির সকল সুখ। আজ মেঘে 7 মাসের সাধের অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানের কোথাও কমতি রাখেনি। তাছাড়া আবির তো আছেই, পুরুষদের কাজগুলো যথাসম্ভব সে নিজ দায়িত্বে নিয়ে করেছে। সাথে ছিল তানভীর, আরিফ, রাকিব, রাসেল, সাকিব সহ আরও অনেক ছেলেরা। আবিরের মহাব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে একটুও ভুলেনি। কিন্তু মেঘ সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো মেয়ে? সারাক্ষণ নিচতলা উপরতলা করে বেরিয়েছে। ভারী শরীর নিয়েও সে দৌড়াদৌড়ি থেকে একটুও পিছুপা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শোনে কার কথা? সন্ধ্যার একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিচে নিয়ে আসলো, বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবারও তাকে খাওয়ানো হলো। স্বাদের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘের কি মনে পড়ল কে জানে। সে ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান পিছন থেকে বারবার ডেকে পড়ল, মেঘ আসতে যা। কিন্তু মেঘ কি সে কথা শোনার পাত্রী? কিছু দূর সিঁড়ি বেয়ে ওঠার পরই পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচট খেয়ে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখে আবির ছুটে এসে মেঘকে ধরল। কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বসে পড়েছে। হয়তো আবির আসতে একটু দেরি হলে মেঘ সিঁড়ি থেকে নিচেই পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচের থেকে সবাই এই ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজা কোলে তুলে নিজের রুমে নিয়ে শুয়ে দিল। মেঘকে বারবার চেক করে জিজ্ঞাসা করছে কোথায় কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘ জানালো সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলেই জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যা সহ বাড়ির সকলেই বারবার জিজ্ঞেস করেছে যে ডক্টর ডাকবে কিনা, মেঘ কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের বারবার একই জবাব, সে ঠিক আছে। আবির গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতেই আবির খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবির এত বারবার নিষেধ করা সত্ত্বেও মেঘের এত অবাধ্য চলাফেরার কারণেই আবির রাগ করেছে। মেঘ আর কিছুই বলল না, সে নিজেও চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন ব্যথা করছে।
ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরের হালকা চিনচিন ব্যথায় হালকা নড়ে চড়ে উঠল। এক পা শুয়ে শুয়ে থাকা অবস্থায় কোমরে ব্যথা করছে। হয়তো সেটা ভেবেই মেঘ ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো। কিন্তু সেই সময়ই ঘটল এক অপার্থিব ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভপথ থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই তরল পদার্থের পরিমাণ যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যেই খানিকটা ভ্রু কুঁচকে খাটের পাশে থাকা ল্যাম্প লাইটটি জ্বালিয়ে উঠে বসল। বিছানায় তরল কিছুর অবস্থান চোখে পড়তেই মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করল। এ কি, মেঘের চোখ তো আশ্চর্য কোঠর থেকে বেরিয়ে আসছে। মুখের বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে আবিরকে ডাকলো। আবির ঘুমো ঘুমো চেখে মেঘ থেকে জানতে চাইল কি হয়েছে, কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙুল দিয়ে বিছানার দিকে দেখালো। মেঘের আঙুলের ইশারা বুঝতে পেরে আবিরও বিছানার দিকে লক্ষ্য করল। আবির মুহূর্তেই ঘুম ছেড়ে সোজা হয়ে বসল। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ করে এত ব্লাড কেন বের হলো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিহা খানের দরজায় গিয়ে টোকা দিল। মালিহা খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখে মেঘের কথা শুনেই মালিহা খান হালিমা খানকে ডেকে নিয়ে উপরে মেঘের রুমে চলে গেল। মালিহা খান ও হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে দেখলো মেঘ জুবুথুবু হয়ে ফ্লোরে বসে আছে। দুজনেই চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকটে পৌঁছালো। মালিহা খান চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে মেঘ তোর? কেমন লাগছে আমাকে একটু খুলে বলতো। মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে আম্মু আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশে চিন্তিত ও অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাওমাও করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হচ্ছে তার ছোট মেয়েটার সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে বাচ্চাটার যদি কিছু হয় তাহলে মেঘকে কিভাবে সামলাবে সে? মায়ের কান্না দেখে এবার মেঘও হাওমাও করে খেতে দিল। মালিয়া খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কিভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝলো, চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিয়া খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। বলল, এটা খা, ভালো লাগবে। ভয়ের মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়েই মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল। হয়তো প্রাইভেসি দিল মামনি ও আম্মুকে। চিন্তায় তার মাথার ভিতরে ধপধপ করছে। মনে মনে আল্লাহকে হাজারবার বলছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিয়া খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ। কাপা কাপা ঠোঁটে আওড়ালো, না বড় আম্মু। মালিয়া খান, পেটেও ব্যথা করছে না? মেঘ, না। মালিয়া খান, শরীরে কি কোনো অসুস্থতা লাগছে না? মেঘের এবারও শান্ত জবাব, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিনে একটু ব্যথা আছে। মালিয়া খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনও পেটে ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাল্লাহ বেবি হয়তো ভালো আছে, তুই চিন্তা করিস না। রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুই চেঞ্জ করে নে। মেঘ, কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতেই বাদ ছাড়ল মালিহা খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়। আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিহা খান, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো। তাও আগামীকাল ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিব। মেঘ আর হালিমা খান এবার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুই যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুয়ে দিয়ে গেল। মালিয়া খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরকে আজকে মেঘে দুই নয়নে অনেক এলোমেলো লাগছে। সবসময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো।
আবিরও ছুটে গিয়ে ছোট বাচ্চাদের মতো মেঘকে জাপটে ধরল। মেঘ আবিরের মাথার চুলের ফাঁকে তার চিকন চিকন আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবির এবার মেঘকে আরো শক্ত করে ধরলো, মনে হচ্ছে সে ছেড়ে দিলেই বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করলো, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না, তাই বারবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকে হাসলো, জানালো সে সুস্থ আছে, তারপরেও আগামীকাল সকালে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিবে। আর এটাও বলল মালিয়া খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখেও অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না, কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার কু ডাকছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে বোঝাতেই অক্ষম। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাতই কি আবির ভাইয়ের সাথে আমার শেষ রাত। কথাটা ভাবতেই যেন সারা শরীর কাঁটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবারও দেখা দিল সোনালি রৌদ্র উজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনেও কি আধার কাটিয়ে উজ্জ্বল রোদের সোনালি আলো দেখা দিল? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল, দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকলো। পিছু পিছু পূর্ণাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেওয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশে চুপচাপ শুয়ে আছে। মেঘ সকাল থেকেই নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও। আবির বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভেতরে নিঃশ্বাস আটকে রেখেছিল। এ বাড়িতে এসেছে বন্যার প্রায় 7 মাস হলো, কিন্তু এখনও আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না। যতই হোক বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠতে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল, বলল শুয়ে থাক, মোটেও উঠবি না। বন্যার ধমকের সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলেই মেঘ মিটমিটিয়ে হাসলো। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট ননদ আর আমি তোর বড় ভাবি। তাই বলছি চুপচাপ শুয়ে পড়। বলে মেঘের গায়ে কাঁথাটা দিয়ে দিল। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসছে। আর হাসবে নাই বা কেন? মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত ও সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে। নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে। তার নিজের মুখটা এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে হলো মেঘের। বন্যা, কেমন আছিস এখন? মেঘ, আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। বন্যা, দোয়া করি সুস্থ থাক। মেঘ, এখন থেকে তোর নিজের যত্নটা আরও একটু বাড়াতে হবে। মেঘ, তুইও আবার শুরু করলি আবির ভাইয়ের মতো। বন্যা মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালোভাবে জানিস। তাও কেন চিন্তা দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে দিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের হাতে নিয়ে মেঘ বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজবেন্ড আছে, তোর মতো একটা বেস্টও আছে, আর খানবাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখলো। দুই বান্ধবী একসঙ্গে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুক্তঝরা হাসি দেখছে, কি অমায়িক সেই হাসি। মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমান জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার নেই। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ানোর কিছুক্ষণ পরেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতে ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আবিরও নিচে এসে নাস্তা করে নিয়েছে। মালিহা খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডক্টরের কাছে যাবে।
মালিহা খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগেই নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাহিরে সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছে।